সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় আবার মানববন্ধন নিয়ে শুরু। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত মুন্না, এমপি সিরাজগঞ্জ ২। মাঝখানে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। এবং ওই প্রান্তে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নাম্বারে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুড়িহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত। দার্জনায় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানালেন মেয়র। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানিযোগ্য পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। ওবায়দুল কাদেরের মতো বিএনপির নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে। মানববন্ধনের নেতারা দুজনের তুলনা চলে না, বললেন হানির। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এ ঘটনা দুঃখজনক। এবং তুরাগ দখল করে গড়ে ওঠা আমিন মমিন হাউজিং স্থায়ীভাবে অপসারণে খনন কাজ শুরু। অন্য অবৈধ হাউজিং এর দিকেও নজর বিডব্লিউটি এর। আচ্ছা, ভাইকে দিয়ে শুরু করি, যেহেতু ইয়েটা এইভাবে আছে যে গতকাল যেটা হয়েছে যে বিএনপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন এবং গিয়ে বলেছেন যে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আজকে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বলেছেন তার মুক্তি চাই। তো আমরা কালকে জিজ্ঞেস করেছিলাম যে মুক্তি না চেয়ে আপনারা শুধুমাত্র চিকিৎসার কথাটা কেন বলছেন। তারা বলছে যে না, আমরা তো সবসময় বলে আসছি। তো আজকে দেখলাম যে ওনাদের একটা কর্মসূচি হচ্ছে এবং কর্মসূচিতে যেটা হয়েছে, তারা যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়েছে এবং তারা এটাও বলেছে যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার বয়স বেড়ে গেছে, তাকে তার সুচিকিৎসাটা তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে করা হোক। অন্যদিকে আজকে এই যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, হানিফ সাহেব বলেছেন যে দেখেন, দুইটা জিনিসকে দুইভাবে লাগানো হচ্ছে, একইভাবে লাগানোর জন্য না হয়, প্রত্যেকটাই কিন্তু আলাদা এবং তার চিকিৎসা ব্যবস্থাটা এইভাবে হচ্ছে, সরকার সব মিলাই করছে। এতে আপনাদের ইয়াটা কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আমি পরশুদিন কালকে সকালে উঠে বাংলাদেশ প্রতিদিনের প্রথম হেডলাইন ছিল, আপনারা যদি স্মরণ করে থাকেন, যে বিএনপি খালেদা জিয়াকে ভুলে গেছে। তো আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই যে ওনারা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরশু দেখা করেছেন, গতকাল দেখা করেছেন, ওই পত্রিকা যেদিন বেরিয়েছে সেদিনই দেখা করেছেন এবং ওনার সুচিকিৎসার দাবি জানিয়েছেন। আমি এর প্রতি সমর্থন করি। একজন মানুষের যে চিকিৎসাটুকু লাগা দরকার সেটুকু চিকিৎসা একজন মানুষের অধিকার, বিশেষ করে বেগম খালেদা জিয়ার অধিকার, এটুকু আমি স্বীকার করি। তবে চারটে বেশি করি না, এই কারণেই যে ওনার যতটুকু চিকিৎসার দরকার এই বয়সে, 72, 73, 74 বছর বয়সে যে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থাকে, এটাই স্বাভাবিক। আমি ডাক্তার হিসেবে সেটা জানি এবং আমি জানি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ওনাকে আনা হয়েছে, ওনাকে চিকিৎসাও করা হয়েছে। কিন্তু ওনার জন্য যে জরুরি ভিত্তিতে চিকিৎসা করা দরকার, যদিও ওনার মানে ব্যক্তিগত চিকিৎসক নয়, ওনার চিকিৎসার সাথে জড়িত না, কিন্তু যতটুকু পত্রপত্রিকা পড়ে বুঝেছি এবং ওনাকে দেখে বুঝেছি, তো মনে হয়েছে যে ওনার এই বাতের ব্যথা, নি রিপ্লেসমেন্ট, এগুলো রিপ্লেসমেন্ট আছে, তার জন্য একটা কন্টিনিউয়াস একটা চিকিৎসার দরকার। তার চিকিৎসার সাথে কিন্তু ইমার্জেন্সি যে আজকে হয়তো বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে না নিলে তিনি হয়তো আজকে বেঁচে থাকতেন না। আমি দুঃখের সাথে বলছি আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা, যাকে হার্ট অ্যাটাকের পর নেওয়ার পর ওনার হার্ট অ্যাটাক হয়, ওনাকে শক দেওয়া হয়, ওনাকে স্টেন্ট অ্যানজিওগ্রাম করে 3টার মধ্যে একটাতে স্টেন্টিংও করা হয় এবং এরপরেই কিন্তু তিনি ভেন্টিলেটর, এই সময় কিন্তু ভেন্টিলেশনে চলে যান, মানে আর্টিফিশিয়াল লাইফ সাপোর্টে। তো সেই অবস্থার সাথে কার সাথে কি তুলনা করেন? আরেকটা কারণে তুলনা করা যাবে না, সেটি হচ্ছে চুরির অপরাধে কারো যদি শাস্তি হয়ে থাকে বা যে কোনো অপরাধে কারো যদি শাস্তি হয়ে থাকে, তিনি যদি ফৌজদারি অপরাধের শাস্তি পেয়ে জেল খাটেন, তাকে তো আসলে যিনি একজন মুক্ত মানুষ তার সাথে তুলনা করা যাবে না আসলে। সুতরাং বিএনপি এই কাজগুলোকে
সঠিকভাবে কখনোই করতে পারছে না। বিগত ৮-৯টি বছর বলে দেখতে পাচ্ছি আমি বিএনপির যে কোনো কর্মকাণ্ড তারা ভালো বুঝে কিনা জানি না, কিংবা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেয় কিনা, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই তারা কিন্তু একটা ভুল করে ফেলে। যেমন ধরেন 2013 সন থেকে তারা নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন বর্জন না প্রতিহত করবে, এবং নির্বাচন হতে দিবে না। এর জন্য মানুষ পোড়াও, মানুষকে আহত করো, নিহত করো, মানুষকে দেশের অর্থনীতি ধ্বংস, সমস্ত কিছু করলো, কিন্তু নির্বাচন কিন্তু প্রতিহত করতে পারলো না। এবং যেদিন নির্বাচন হয়ে গেল ওনারা হঠাৎ করে নিশ্চুপ হয়ে ঘুমাতে গেলেন। হঠাৎ করে এক বছর কি পরে কি মনে পড়লো, পরবর্তী বছর 15-র 5ই জানুয়ারিতে তারা কিন্তু 90 দিনের জন্য অবরোধ ডেকে দিল। অবরোধ ডেকে দিয়ে বেগম খালেদা জিয়া তার মতো তার অফিসে বসে রইলেন, বাকিরা আবার হত্যাকাণ্ড চালালো, কিন্তু 3 মাস পর সেটা উড্র হয়ে গেল। আসলে এখনো উড্র হয়নি, অবরোধ তারা অফিসিয়ালি করেননি। সেই কাজগুলো দেখেন একটার পর একটা ভুল কর্মকাণ্ড কিভাবে মানুষকে ভুল পথে চালিত করে। এরপরে আবার হঠাৎ করে কোনো শব্দ নেই কিন্তু অনেক দিন, তারপর যদি নির্বাচন আসলো তখন বলা হলো এই সহায়ক সরকার, এই সরকার সেই সরকার, এবং এই ধরনের কথাবার্তা বলতে বলতে তারা কিন্তু দিনপাত করছিলেন। এমনকি যে মাননীয় ওনারা একটা ঐক্য ফ্রন্ট গঠন করলেন সেই মুহূর্তটিকে, যখন দেখলেন তাদের নেত্রী বর্তমানে কারাগারে, দ্বিতীয় ব্যক্তি দেশের বাইরে বিভিন্ন কারণে, সেই কারণে তারা একটা ঐক্য ফ্রন্ট গঠন করলেন। ঐক্য ফ্রন্ট গঠন করার যে ধরনের সিদ্ধান্ত ঐক্য ফ্রন্টের নেওয়া উচিত ছিল, প্রথমেই কিন্তু বিভিন্ন বিতর্ক দেখা দিল। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারা 2বার গেলেন, 2বার যেয়ে তারা কিন্তু কোনো কিছু কিন্তু সঠিকভাবে অর্জন না করে ফিরে এসে তারা নির্বাচনে আসতেন কোনো প্রস্তুতি ছাড়া। এবং নির্বাচনের সময় যে মনোনয়ন বাণিজ্য, 300 সিটে 829 জনকে মনোনয়ন, এই ধরনের ভুলের কর্মকাণ্ড এবং নির্বাচনের প্রস্তুতি না থাকা এবং অতিমাত্রায় সামরিক বাহিনী নির্ভর হওয়ার কারণে তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি না নিয়ে এলাকায় যে তারা ভাবলো নির্বাচনের আগে সামরিক বাহিনী তাদের সহায়তা করবে, তারা নির্বাচন কোনোভাবে পার হবে, সেটাও না করার কারণে এমনকি ক্যান্ডিডেটরা নিজেও কিন্তু ভোট দিতে গেল না। এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা যিনি ঐক্য ফ্রন্টের প্রধান বললেন, তিনিও কিন্তু ভোট কেন্দ্রে যে বাসায় এসে বসে রইলেন। এবং বিভিন্ন ধরনের অনিয়মের কথা বলা হয় নির্বাচন সংক্রান্ত। সব অনিয়মের যে অস্বীকার করব, আমরা কিন্তু সেটা করব না। আমাদের দেশের মতো দেশে শতভাগ স্বচ্ছ নির্বাচন এটা অলিক কল্পনা, পৃথিবীর কোনো দেশেই হয় না। আপনি যদি বলতে পারেন যে কোন দেশে সঠিক স্বচ্ছ নির্বাচন হয়েছে, কেউ কোনো অভিযোগ করেনি, তাহলে আমি বলবো যে আমাদের সেটা উদাহরণ। কিন্তু এই উদাহরণ আপনিও দিতে পারবেন না, আমিও পারবো না। কিন্তু সঠিকভাবে নির্বাচন না হলে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি তারা অংশগ্রহণ করলেন। আবার দেখেন পরবর্তীতে উপজেলা নির্বাচন আসলো, ওনারা কিন্তু বললেন যে আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, যদিও দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করে যে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। অতীতে তারা কিন্তু স্থানীয় সরকারে অংশগ্রহণ করত, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতো না। এবার কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলো, পরবর্তীতে কিন্তু স্থানীয় সরকারে অংশগ্রহণ করছে না। এখন আপনি বলেন বিএনপির যে 598 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল কমিটি রয়েছে, 300 এমপি ক্যান্ডিডেট তো ছিল, এমপি না থাক, তারা কোনোদিন একযোগে বসতে পেরেছে বা বসার চেষ্টা করেছে? শুনলাম সারা বাংলাদেশের সব সিট থেকে মামলা করা হবে এই নির্বাচনের বিরুদ্ধে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলিয়ে বলা হলো প্রতি জেলা থেকে একজন করা হবে। পরে শুনলাম 74 জন মামলা করেছে। কি অবস্থা আমরা এখনো জানি না। এবং এই সমস্ত নিয়ে বিএনপি এবং ওই দলটি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিএনপি আগে যেমন আমার একটা ভুল ধারণা ছিল, বিশেষ করে 14 পরবর্তী 15, 16, 17তে আমি ভাবতাম বিএনপি বিশাল একটি দল, যে বিএনপির ক্ষমতা অসীম। কিন্তু আমার মনে হয়েছে গত নির্বাচনে তাদের শক্তি সামর্থ্য দেখে যে বিএনপি প্রায় সেই পাকিস্তান আমলের মুসলিম লীগের মতো অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। এর কারণ তাদের নেতৃত্বের ব্যর্থতা এবং যে জনগণ সম্পৃক্ত কোনো, তারা এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম দিতে পারে নাই। আপনি যদি দেখেন জনগণের স্বার্থে একটা প্রোগ্রাম যদি এই 12 বছর দিত, তারা ভর করেছে ছাত্রদের কাঁধে, তারা ভর করেছে কোটা আন্দোলনে, তারা ভর করেছে ছাত্র, কিন্তু নিজেরা এমনকি একবার হেফাজতের ঘাড়ে ভর করেছিল 13 সনে, কিন্তু নিজেদের পায়ে শক্তভাবে শক্ত মাটিতে দাঁড়িয়ে যে তারা জনগণের পক্ষে কোনো কথা বলবে আজকে পর্যন্ত কিন্তু বলে নাই। যদি টকশোতে কথা বলেন তারা বলবে কি পুলিশ করে, পুলিশ পিটায়, বিরোধী দল করলে এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মতো দেশে আসবে, কিন্তু তার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে জিতা যায়, টিকে থাকা যায়, এইটা বিএনপি বিশ্বাস করে না। আর না করারও কারণ আছে। কারণটি হচ্ছে তাদের জন্ম তো আসলে গণতান্ত্রিকভাবে হয় নাই। ধরেন একটি দল ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে, একটি দল ক্যান্টনমেন্টে বেড়ে উঠেছে, জিয়াউর রহমান সামরিক শাসক প্রশাসক থাকা অবস্থায় সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে দলের প্রধান হয়েছেন, বিভিন্ন দল থেকে খুঁটে খুঁটে মানুষজন নিয়ে আসছেন, তারাও হালুয়া রুটির জন্য এসেছিল, কিন্তু তারা তখন যেখানে সত্যিকার অর্থে রিয়েল বিরোধী দলের পলিটিক্স কি, তখন তাদের মাঠে পাওয়া যায় না। এইটি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। Yes. Best Roshan. না, এখন
দুটো জিনিস, একটা হচ্ছে বিএনপির মাঠে কিছু জনপ্রিয়তা আছে, এটা অস্বীকার কোনো উপায় নেই, কিন্তু বিএনপি এই ভোটে অনেকগুলো হ্যাপেনিং ফ্যাক্টরের উপর নির্ভর করে ওয়েট করছিল। এবং আমি একটু বলবো, যদিও আমার সাথে আওয়ামী লীগের বন্ধুরা দ্বিমত করবে, ডক্টর কামাল হোসেন একটা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল। আমরা যে যাই বলি, দুই পক্ষ টেবিলে বসেছিল, একটা শান্তিপূর্ণ ইলেকশনের দিকে দেশ গেছে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে। এবং বিএনপির নমিনেশন যখন বিক্রি শুরু হলো তখনও বিএনপির হাইপটা কিন্তু খুব ভালো ছিল, দর্শনীয়। কিন্তু এরপরে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কথার মধ্যে আমরা আস্থার থেকে অনাস্থা বেশি পেয়েছি। এটা হচ্ছে, সেটা হচ্ছে, সেনাবাহিনী আসলে পট পরিবর্তন হবে, ভোটের দিন বিপ্লব হবে, অর্থাৎ নিজস্ব যতটুকু শক্তি তাদের ছিল বা যতটুকু কৌশলী তাদের হওয়া উচিত ছিল সেটা না হয়ে অনেকটা দৈব দুর্বিপাকের মতো অপেক্ষায় তারা ছিল। দিলীপ সিং, লাস্ট পাঞ্জাব কিং, যার কাছ থেকে ব্রিটিশরা কোহিনূর নিয়ে যায়, উনি সে মানে ইং পাঞ্জাব যুদ্ধে ওনাকে রাত জ্যোতিষী বললো আপনি আজকে বিকালে অ্যাটাক করা ঠিক হবে না, আপনি কালকে সকালে অ্যাটাক করবেন। ইন দ্য মিন টাইম দেখা গেল ব্রিটিশ সোলজারের সংখ্যা বেড়ে গেল, দিলীপ সিং যুদ্ধে হেরে গেল। সিপাহী বিপ্লবে অন্তত 5 বার রেবেল সৈন্য এবং মোগলরা জয়লাভ করতো, 5 বার, কিন্তু জয়ের দ্বার প্রান্তে গিয়ে তারা ওই দৈব দুর্বিপাকের অপেক্ষায় ফিরে চলে আসছে। ঠিক বিএনপির ক্ষেত্রে জিনিসটা অনেকটা এরকমই হয়েছে। প্লাস ভোটের দিন আমি নিজেও টিভিতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, দেখছিলাম কেন্দ্রের সাথে প্রার্থীদের যে সংযোগটা, এটা আমার কাছে বিএনপিতে পরিলক্ষিত হয়নি। তো অ্যাজ এ হোল যেটা হয়েছে, বিএনপি আমার যেটা মনে হয় ভোটের 2-3 দিন আগেই সরকার গঠন কে করতে পারে এটা বিষয়ে একটা ইন্ডিকেশন তারা পেয়ে গেছে। যেহেতু এটা বিষয়ে একটা ইন্ডিকেশন তারা পেয়ে গেছে, তারা অনেকেই আর ঝুঁকি নেয় নেই। এটা একটা বড় প্রবলেম আমার মনে হয় হয়েছে। দ্বিতীয় আর একটা জিনিস, এটা আমি মানে কোনো সোর্স থেকে আমি বলতে পারবো না, 22 জন জামাতের প্রার্থীকে নমিনেশন দেওয়ার কারণে বিএনপিকে নিয়ে যে ছকটা ছিল, প্রগতিশীল একটা ছক অথবা বিএনপির বিদেশি বন্ধুদের ছক, এটাও ভোটের 2-3 দিন আগে এলোমেলো হয়ে গেছে। এবং কামাল হোসেন সাহেব নিজেও তো ভোটের আগের দিন বলছে যে জামাতকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি তো জানি না, বা সামথিং এরকম একটা। তো সব মিলিয়ে কিছুটা হ্যাপাজার্ড ছিল। আমি বলবো না যে বিএনপি 60টা আসন পাওয়ার দল, এটা আমি বলবো না, কিন্তু বিএনপি আরও অনেক বেশি আসন পেতে পারত যদি তারা তাদের সেই ভোটের কৌশলগুলো কৌশলীভাবে করত। অথবা এমনও হতে পারে যখন সরকার গঠন হবে না দেখছে, তখন বিএনপি নিজেই ইলেকশনটাকে মেলাইন করার জন্য অনেকটা মাঠ ছেড়ে দেওয়ার মতো একটা পরিস্থিতির দিকে চলে গেছে। কারণ তা না হলে একজন প্রার্থী কখনো 2000, 3000, 4000 ভোট পেতে পারে না। একজন প্রার্থী ভোটের দিন সক্রিয় থাকলে তার অটোমেটিক্যালি 20, 30, 40 হাজার ভোট চলে আসে, যারা আগের এমপি ছিল বা যারা মাঠে সক্রিয় আছে। কোনো একটা কারণে তারা মাঠে খুব একটা সক্রিয় ছিল না। এটাতে ক্ষতি হয়েছে কয়েকটা। এক, আওয়ামী লীগ বিজয়ী হয়েও বিজয়ের পরিপূর্ণ স্বাদ পাচ্ছে না। অনেকগুলো আসনে বিএনপির প্রার্থী 3000 ভোট পেয়েছে, এগুলো এক্সাম্পল হিসেবে রয়ে গেছে। 2, যেটা হচ্ছে এখন উপজেলা নির্বাচন থেকে সামনের ভোটগুলোতে বিএনপি প্রার্থী দিচ্ছে না, রাজনীতিতে কম্পিটিটিভনেসটা কমে যাচ্ছে। যখন রাজনীতিতে কম্পিটিটিভনেস কমে যাবে তখন রাজনীতির কোয়ালিটিটাও কমে যাবে। তখন ওই দেখা যাবে যে অনেক লোক তারা এমপি হতে চাবে এবং দলও তাদেরকে নমিনেশন দেবে, কারণ কম্পিটিশন নাই। যখন কম্পিটিশন থাকবে তখন দল তার প্রার্থীদের মধ্যে বেস্ট প্রার্থীকে দিবে। যখন কম্পিটিশন থাকবে না তখন দল কিন্তু অটোমেটিক্যালি এই বিষয়ে অনেকটা রেকলেস হবে। কিছু অযোগ্য, কিছু দুর্নীতিবাজ, কিছু সন্ত্রাসী লোক হয়তোবা ইলেক্টেড পদগুলোতে আস্তে আস্তে চলে আসবে, যেটা একসময় পার্টির জন্য বার্ডেন হবে এবং সরকারের জন্য বার্ডেন হতে পারে। এটা একটা। দ্বিতীয় একটা হচ্ছে কম্পিটিটিভনেস না থাকার কারণে আওয়ামী লীগের মধ্যেই বিদ্রোহী প্রার্থী হচ্ছে এবং এই রেসটা পরবর্তীতে অনেকদিন থেকে যেতে পারে। এটা আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য এই একটা ব্যর্থতার দায় আওয়ামী লীগকে নিতে হবে যে অ্যাজ এ হোল তারা দেশটাকে এভাবে চালাতে পারছে না, যে সবগুলো দল সবগুলো ভোটে অংশগ্রহণ করতে পারছে। এটা আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের এই বিষয়ে এখন ইম্পর্টেন্ট হচ্ছে বিরোধী মতটাকে এস্টাবলিশ করা, বিরোধী মতটাকে উৎসাহিত করা, যাতে রাজনীতিতে একটা ভারসাম্য থাকে। কারণ না হলে এই ভারসাম্যহীনতাটা খুব একটা ভালো দিকে দেশকে নিয়ে যাবে না। আজিজ ভাই, ধন্যবাদ আপনাকে। এখানে বিষয় দুটো, একটা হলো চিকিৎসা আর একটি হলো রাজনৈতিক পুরনো ইতিহাস। চিকিৎসার ক্ষেত্রে যেটা এসছে, আপনি বলছেন যে তুলনা চলে না। আমি মনে করি তুলনা চলে না। কোনো ব্যক্তির চিকিৎসার সাথে কোনো ব্যক্তির চিকিৎসার তুলনা চলে না। ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসার ছিল আর্জেন্সি, ইমিডিয়েট, এটা সত্য, মিল্লাত ভাই বলেছেন। বেগম খালেদা জিয়ার এটা একটা দীর্ঘস্থায়ী চিকিৎসা, আগের থেকেই তিনি চিকিৎসা করছেন। কিন্তু এখানে ঘটনাটা ঘটছে যে ওবায়দুল কাদেরের চিকিৎসার সময় সরকার প্রমাণ করছে যে সরকার পারে। তার চিকিৎসার সময় এত ইমিডিয়েটলি যতগুলো অ্যাকশন, বিদেশ থেকে এক্সপার্ট আনা সহ
যা কিছু করেছে তাতে অবশ্যই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে সরকার ইচ্ছা করলে পারে। কিন্তু প্রশ্নটা উত্থাপন হয়েছে ওই জায়গায় যে গত বছরের অক্টোবরে হাইকোর্টের রায়ে নির্দেশে আপনার যে চিকিৎসক প্যানেল করা হলো, তারা বেগম খালেদা জিয়াকে আপনার বঙ্গবন্ধু মেডিকেলে এনে দেখলেন এবং চিকিৎসা দিলেন, ব্যবস্থাপত্র দিলেন এবং কিছু নির্দেশনাও দিলেন। পরে দেখা গেল যে জেলখানায় সেগুলো ফলো আপ করা হয় নাই। তখন এটা বিএনপির সেক্রেটারি জেনারেলের কাছে গেছেন, ওনারা দেখেছেন, জানেন। পরে তখন গত লাস্ট উইকে 28 তারিখে সেই চিকিৎসক দল আবার গেলেন, যা সেখানেই বিএনপির তরফ থেকেই জানা গেল যে সেখানে যে এই টিম বলেছে আপনারা এগুলি ফলো আপ করেন নাই, করা হয় নাই। এখন উনি দাঁড়ানো মানুষ, ইতিমধ্যে হুইল চেয়ারে নেমে গেছে, কয়দিন পরে দেখব স্ট্রেচারে নেমে গেছে। প্রশ্নটা কিন্তু সেখানে এসছে, কারণ তিনি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি বলবো জীবন সবার সবার, ঠিক আছে, কিন্তু অবশ্যই রাজনৈতিক অঙ্গনের বিবেচনায় যদি করি তাহলে অবশ্যই ওবায়দুল কাদের চাইতে তিনি কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। তার যে এই চিকিৎসার অবহেলাটা, চিকিৎসা প্রপার ট্রিটমেন্টটা না দেওয়া, প্রশ্নটা কিন্তু এখানে উঠেছে। ওনার ফলো আপটা যদি ঠিক মতো করা হতো তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না। প্রশ্ন এই জন্যই আসছে যে একটা চিকিৎসা হলো যে সরকার সব পারে, প্রমাণিত, আর একটা চিকিৎসায় যে কোর্টকে টিম করে দিতে হয়, সেই টিমের অ্যাডভাইস ফলো করা হয় না, এবং দাঁড়ানো মানুষ হুইল চেয়ারে বসে এখন কোর্টে যায়, 2 দিন পরে স্ট্রেচারে নেওয়া লাগবে। এই যদি অবস্থা হয়, প্রশ্ন তো এই জন্যই বলা হচ্ছে যে ওবায়দুল কাদের চিকিৎসা হলে এটা হবে না কেন, দাবিটা এসছে। এটা একটা পিপুলস পারসেপশন তো একটা সেকশনে তৈরি হয়েছে। যখন এটা দেখা গেছে তখন ওরকম মনে হয়েছে, এটা দেখা হয়েছে। তারপরেও আমি বলবো যে না, তুলনা নয়, প্রপার চিকিৎসা যে যেটুকু ডিউ পাওয়া উচিত সেটা হওয়া উচিত। দ্বিতীয়ত, ওবায়দুল কাদের তিনি মন্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু তিনি মুক্ত। আর বেগম খালেদা জিয়া তিনি দণ্ডিত অপরাধী, তিনি সরকারের কাছে জিম্মায় আছে। সরকারের পূর্ণাঙ্গ দায়িত্ব বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে 100%, কারণ তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও চিকিৎসা করতে পারেন, ওনার পক্ষে সম্ভব নয়, ওটা সরকারকেই করতে হবে। সুতরাং তুলনা কিন্তু ওখানে আসে। এই জন্যই প্রশ্নগুলি এসছে যে একজনের চিকিৎসা এত তড়িৎ গতিতে সব ব্যবস্থা, এবং এত সুন্দর, আমি বলবো এত বিশাল ব্যবস্থা, এটা নিঃসন্দেহে সরকারকে প্রশংসা করতেই হবে। এবং আমরা দেখেন কাদের ভাই এখন প্রায় সুস্থ হয়ে এসেছেন, তার ওপেন হার্ট সার্জারি হবে, এটা অবশ্যই আমরা সবাই খুশি। বেগম জিয়া তিনি কারাগারে যাওয়ার আগেও চিকিৎসাধীন, রুটিন চেক আপ, রুটিন চিকিৎসায় ছিলেন। এখন তার এই চিকিৎসার অবহেলা, এই জন্যই প্রশ্ন আসছে। আমার বক্তব্য হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু বেগম খালেদার চিকিৎসার যে অবহেলাটা করা হচ্ছে, এই অবহেলা করাটা উচিত হচ্ছে না। এখানেই মানুষ ভিন্ন লাইনে চিন্তা করে যে তাকে কেন অবহেলা করা হচ্ছে, এখানে পলিটিক্যাল কোনো চিন্তার থেকে এটা করা হচ্ছে কিনা, এই বিষয়গুলি আছে। ধরেন 28 তারিখে তার চিকিৎসা দেওয়া হবে, হোম মিনিস্টারও বলছে, দেখা করছে, হোম মিনিস্টারও বলছে। আপনার 28 তারিখে দেখা করলে আজকে কতদিন গেল? ওনাকে বলা হলো যে আপনার বঙ্গবন্ধু মেডিকেলে আনা হবে, এখন পর্যন্ত আনা হলো না কেন? তারপর ওটা তো টিম যখন গেছে তার পরের দিন বা একদিন পরেই তো আনতে পারতো, আজকে কতদিন যাচ্ছে, নির্বিকার। সুতরাং এই জন্য এই প্রশ্নগুলি এসছে। তা আমার বক্তব্য হচ্ছে চিকিৎসা নিয়ে অন্ততপক্ষে ঠিক আছে, তিনি কেস হচ্ছে, জেল হচ্ছে, হয়তো আরও জেল হতে পারে, নাও হতে পারে, কিন্তু চিকিৎসার ব্যাপারটা অবহেলা করা। এবং আমার কাছে তো মনে হচ্ছে যে এটা দীর্ঘদিন উনি মুক্তি যদি কোনো কারণে না পান, তাহলে তো ওনাকে মনে হয় জেলেতে ওনাকে আমাদের জীবিত আনা সম্ভব হয় কিনা সন্দেহ আছে, যেভাবে তাকে মানে তার চিকিৎসা নিয়ে অবহেলা করা হচ্ছে। কারণ টিম, স্পেশালাইজড টিম সাজেস্ট করছে জেলখানার সেটা রুটিন যে চেক আপ সেগুলো করে নাই জেল কর্তৃপক্ষ। জেলেও তো ওখানে যে থাকে, ডাক্তার থাকে, তারাও দেখে নাই। এত অবহেলা তো এইটা তো স্বাভাবিকভাবেই আসে। দ্বিতীয়ত, নির্বাচন সম্পর্কে যে প্রশ্নগুলি এসছে, এটা ঠিক আছে, আমি ধরে নিলাম যে বিএনপি
এই করে নাই, পাটোয়ারা ভেবে বলছেন, আমি একমত হলাম। কিন্তু আদার সাইড তো দেখতে হবে। এটার অর্থটা বহুদলীয় গণতন্ত্রের সেই সুযোগে আপনি পুলিশ দিয়ে সব ধাওয়া দিয়ে কেস কানেকশন করে ইলেকশনের মাঠ থেকে বিতাড়িত করে একদলীয় নির্বাচন করে ফেলবেন, এটা তো হয় না। অজুহাত পেট্রোল বোমা, এই জন্য কেস হয়েছে। আপনি কি উদাহরণ দিতে পারবেন একটি বিএনপির কর্মীর হাত থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে? চিৎকার তো সবসময় আমরা করি, আমি নিজেও বলেছি পেট্রোল বোমা যেহেতু প্রোগ্রাম বিএনপি দিয়েছে দায় তার আছে, কিন্তু এই পেট্রোল বোমা এই সুযোগে সবাই এই পেট্রোল বোমা ফুটিয়েছে। চিটাগাঙে আওয়ামী লীগের অফিসে পেট্রোল বোমা পাওয়া যায় নাই, চাঁপাইনবাবগঞ্জে কারখানা পাওয়া যায় নাই পেট্রোল বোমা তৈরি, বহু ছাত্রলীগ যুবলীগের কর্মী ধরা পড়ে নাই। আপনি বলেন তো একটি ছাত্রলীগের ছাত্র দলের একটা কর্মী পেট্রোল বোমা সহ ধরা পড়ছে এ পর্যন্ত কোনো রেকর্ড আছে কিনা? রেকর্ড নাই, কিন্তু কেসে আছে, বেনামি কেস। একটা পেট্রোল বোমা হলে হুকুমের আসামি 50 জন, এমনি আসামি আছে আপনার 500 জন, আর অজ্ঞাত আছে আর হাজার হাজার। এইভাবে সারা দেশটাকে কেসের জালের মধ্যে, জালের বেষ্টনীতে অপোজিশনকে আটক করে ফেলা হয়েছে। ইলেকশন হবে কি করে? আমরা বলতেছি যে প্রসেসটা শুরু হয়েছে, আমি তো বলবো সোসাইটিকে ডিপলিটিসাইজ করে ফেলা হচ্ছে। এটা ভয়ঙ্কর, সোসাইটি টিকবে না। আমরা আদিম যুগের দিকে ফিরে যাচ্ছি, সোসাইটি তো টিকবে না। ডিপলিটিসাইজ হয়েছে। ইলেকশন হলে ভোটার ভোট দিতে যায় না। এই যে মেয়র ইলেকশন হলো, প্রধান বিরোধী দল এখন জাতীয় পার্টি, বিএনপি নয়। পার্লামেন্টারি ইলেকশনে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে আনা হয়েছে। জাতীয় পার্টির তো প্রার্থী ছিল, ভোটাররা যায় না কেন? অজুহাত দিবেন বৃষ্টি ছিল, অজুহাত দিলেন সময় অল্প। আরে বিএনপি মাঠে থাকলে কি এই অবস্থা থাকতো? ইলেকশনই তো কেউ টের পায় নাই, ইলেকশনই টের পায় নাই। এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এখানে যদি বিএনপি মাঠে থাকতো ইলেকশন অবশ্যই টের পাওয়া যেত ইলেকশন হচ্ছে। কারণ যায় নাই সেটা পলিটিক্যাল ডিসিশন তাদের। আর যেই বা কি করবে? লোকাল গভর্নমেন্ট ইলেকশনে বিএনপি সবগুলো ইলেকশনে অংশগ্রহণ করেছে, এখন কোনোটা ইলেকশনে অংশগ্রহণ করে না। এটারও একটা যুক্তি আছে। ধরেন ইলেকশন করলো, জিতলো, চেয়ারম্যান হলো, মেয়র হলো, এরপরে তার বিরুদ্ধে কেস দেওয়া হবে, তারপরে তিনি জেলে, প্যানেল মেয়র এসে মেয়রগিরি করবে। তো ইলেকশন করেই বা লাভ কি? অর্থাৎ গণতান্ত্রিক নর্মস, সুশাসন, আইন কোনো কিছু যে সোসাইটিতে মানা হবে না, সেই সমাজে তো আপনার সমাজটা টিকবে কি করে? আমি তো বুঝতেছি না। যে হোল সোসাইটি এখন মানুষ পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, শুধু ক্ষমতার আস্বাদনে কিছু লোক হয়তো এখনো চেষ্টা করতেছে ক্ষমতায় যাওয়া যায় কিনা, আর ক্ষমতায় যারা আছে তারা যে কোনো পন্থায় হোক ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে, নইলে সমস্যা আছে। সুতরাং এই জন্যই আমি বলছি যে আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রে সব পার্টি থাকতে হবে, ফাংশনাল থাকতে হবে। এই বহুদিন পরে পারমিশন পায় না, এইটা একটা মানববন্ধন, তাও 1 ঘন্টার জন্য, তারপরে শর্ত টর্ত দিয়া। এটা কি গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র সমাজ? আমরা কি এটা দেখেছি? পাকিস্তান আমল থেকে শুরু করে আমরাও তো ছাত্র ছিলাম, আমরা তো ইউনিভার্সিটি দেখেছি, এইভাবে দেখেছি যে পুলিশের পারমিশন ছাড়া আপনি কোনো ঘরে মিটিং করতে পারবেন না। আমরা কি পিছালাম না আগাইলাম? এটা আপনি দেখেন। আমি তো মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি সমাজ। একটা ফোন আছে, ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বাবুল বলছিলাম। জি জি, আমার প্রশ্নটি হলো যে আওয়ামী লীগের ভাইয়েরা বলতেছে যে বিএনপি মনোনয়ন বাণিজ্য করছে, তাহলে বিএনপি যদি 3-4 জন প্রার্থী না দিত, তাহলে এই 300 আসনের মাঝে মনে হয় যে 290 জনের বিচারে পাওয়া যেত না। তাহলে কিভাবে যে মামলা হামলা দিছে, দেওয়ার পরে যে আপনার 3-4 জন দিছে, তাও তো একজন রয়েছে, যদি একজন দিত আমার মনে হয় তাহলে 290টা সিট খালি থাকতো। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্নটি আমি শুনেছি যে ওনারা বলেছেন যে মনোনয়ন বাণিজ্য সম্বন্ধে উনি যদি উল্লেখ করেছেন কিন্তু কোনো মন্তব্য করেন নাই। উনি যেটা বলেছেন যে 3 জন না দিলে বা 4 জন না দিলে আমাদের কেউ প্রার্থী পাওয়া যায় না। এখানে মনোনয়ন প্রথমে বাণিজ্য দেখেন বলেন নাই তো। ওনারা যখন মনোনয়ন পত্র কথা বলছেন, উনি যেটা বলছেন
উনি যেটা বলছেন সেটার কথা হচ্ছে, তার আগে আমি একটু যোগ করে নিই। সেটা হচ্ছে যে আপনি দেখেন এবার কিন্তু সর্বাধিক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের চেয়ে বেশি। কিন্তু কেউ তো শুভঙ্করের ফাঁকিটা বোঝে নাই যে জমা হয়েছে কিন্তু আওয়ামী লীগের চেয়ে অনেক কম, 1/3 কম জমা হয়েছে। ফর্ম যতগুলো বিক্রি হয়েছিল জমা হয়েছে 1/3, অর্থাৎ 1000-এর কিছু বেশি। তা থেকে নমিনেশন পেয়েছে 800-র কিছু বেশি, সিট হলো 300টা। সুতরাং বিএনপি কি করলো না করলো সেই নিয়ে আওয়ামী লীগ হিসেবে প্রশ্ন ওঠানোর ক্ষমতা আমার নাই, আমি চাইও না। আমি যেটি চাই সেটি হচ্ছে যে ধরেন যখনই কোনো টক শোতে যাই, আওয়ামী লীগের আমি একা থাকি, সরকার দলীয়, আর যেভাবেই হোক না কেন সবাই বিরোধী দলীয়, যে ফর্মে হোক না কেন। অর্থাৎ আক্রমণ যদি হয়, অ্যাঙ্কর থেকে শুরু করে বাকি দুজন সরাসরি সরকারি দলকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার কিছু নাই। সেটুকু চিন্তা করে মাথায় নিয়ে আমি টক শোতে আসি। কিন্তু মিলাদ ভাই আমি বলে মানে আপনাকে না ঠিক সঙ্গে সরকার যে এই মানে আমি সময় টেলিভিশনকে ইয়ে করে বলছি যে আমাদের এখানে যারা এসেছেন তারা কোনোদিনই বলেননি যে আমরা কাউকে, আমাদের কোনো লক্ষ্য এখানে থাকে না। আমি তো ওটা বলেছি এই জন্য যে আলটিমেটলি কথাটা তো সরকারের বিরুদ্ধে আসবে, কারণ সরকার ক্ষমতায়, যত দোষ নন্দ ঘোষ, সেই নন্দ ঘোষের প্রতিনিধি হিসেবে আসার কারণে তো আজকে আমাদের এই বিপদটা। তো বিপদটা আমি বিপদ মনে করছি না, আমি বলছি রিয়েলিটি এটা। আজকে শুধু আপনার টক শো না, যে কোনো টক শো গেলেই পুলিশ একটা কাউকে বাড়ি দিলে সরকারের দোষ, এই এলাকায় মারা গেছে একজন, সুইসাইড করলো, কেন সুইসাইড করলো পুলিশ কেন দেখলো না, কিংবা জনপ্রতিনিধি দেখলো না, জনপ্রতিনিধি দোষ, এই দোষগুলো আছে। এমনকি হসপিটাল রোগী মারা গেল, সাংবাদিক ডায়াগনোসিস করে বলে দিল যে ভুল চিকিৎসা, সাথে সাথে ভাঙচুর শুরু হয়ে গেল। এই ধরনের সমাজে বর্তমানে আমরা আছি। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে ধরেন যার যার দলের কথা সে বলবে, এটাই স্বাভাবিক, এবং অন্য দলের ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ভোটের আগে যে কথাগুলো আমরা শুনছিলাম যে একটা ভোট কেন্দ্রে 10 জন আনসার থাকবে, 2 জন পুলিশ থাকবে, 20 জন 25 জন বিএনপির লোকজন গেলে তোরা ভয়ে পালাবে, কিন্তু আমরা আসলে আশা করছিলাম যে তাদেরকে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত দেখব। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনারা বলেন হাজার হাজার মামলা হয়েছে, লাখ লাখ লোকের নামে মামলা হয়েছে, সত্যিকার অর্থে কোনো অঞ্চলে, আমি সারা বাংলাদেশের কথা জানি না, ছোট মানুষ নিজের নির্বাচনী এলাকার কথা জানি, আমার নির্বাচনের সময় 3টি মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, আর তার 2 মাস আগে আরেকটি হয়েছে। একটি হচ্ছে আমার যুবলীগের 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সভাপতি মোস্তফাকে প্রকাশ্য দিবালকে ভোরে সে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে হাঁটতে গেছিল একটা দোকানে চা খেতে, তাকে কুপিয়ে মেরে ফেলেছে, এই জন্য একটা মামলা হয়েছে, এবং চিহ্নিত আসামির ধরা পড়েছে। তারা বিএনপি জামাতের, কোনো সন্দেহ নেই, এবং মেইনলি জামাতের, এবং তারা প্রমাণিত নিয়ে কোনো বিতর্ক ওঠেনি। দ্বিতীয়টি হচ্ছে যে যেদিন খালেদা জিয়ার জেল 5 থেকে 10 বছর হলো, সেই দিন আমাদের মহিলা পার্টি অফিসের সামনে ককটেল মারলো। যেদিন জামাতকে ব্যান করে দেওয়া হলো, নির্বাচন আগে কিন্তু এসব ঘটনা, সয়দাবাদ ইউনিয়ন পরিষদে আগুন ধরিয়ে দেওয়া হলো, রেজিস্ট্রেশন বাতিল করা হলো, রেজিস্ট্রেশন বাতিল করা হলো, ওই দিন আগুন ধরিয়ে দেওয়া হলো। তো এইগুলোর বিরুদ্ধে মামলা হবে কি হবে না আপনাদের কাছে প্রশ্ন। এমন নির্বাচনের আগের দিন সাইফুল নামে আমার স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির নেতা, দপ্তর সম্পাদক, তার আঙুল কেটে দেওয়া, মাথায় কোপ দেওয়া হলো, এর জন্য মামলা হবে কিনা, হওয়া উচিত নাকি হওয়া উচিত না, কেউ না কেউ আসামি। তো এই আসামিদের মধ্যে দেখবেন কমন আসামি, এ কথাও ঠিক যে শতভাগ সত্য যে এই 100 জন আসামির মধ্যে যে 100 জন দেয় তা কিন্তু নাও হতে পারে, এবং না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সেই জন্যই তো ওইটা হচ্ছে প্রাথমিক একটা মামলা হয়, উনি আইনজীবী হিসেবে আমার চেয়ে ভালো বলতে পারবেন। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে যারা বাদ যাবেন, অপরাধী না তারা বাদ যাবেন, আর চার্জশিটে যাদের নামে উঠবে যারা হচ্ছে অপরাধী। এখন এই যে হাজার হাজার মামলা, লাখ লাখ লোকের কথা বলা হচ্ছে, বিএনপি তো দাবি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, কয়জন সদস্য, কয়জন মানুষ আছে তাদের, নিশ্চয়ই লাখ লাখ কোটি হওয়া দরকার, কেন 16 কোটি দেশের মানুষ, ও 3-4 কোটি মানুষ, না 1 লাখ লোকের মামলা আছে, বাকি এই 3 কোটি 2 কোটি লোক কি করলো তাদের এই ব্যাপারটাতে? এই প্রশ্ন আমার মনে আসতেই পারে যে আপনারা বলেন এই যে এখন নির্বাচন হয়ে গেছে, বলেন বিএনপি থেকে যে 258 জন না কতজন নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের 22 জন বাদ দিয়ে, তারা কে এলাকায় গেছে? আচ্ছা, মিছিল মিটিং করতে হয়, পুলিশ বাধা দেয়, অনুমতি নিতে হয়, এরকম বলেছেন, অনেকটা হয়তো সত্যই। কিন্তু আপনার বাড়িতে আমি যাব, আমার এলাকায় বসে, আমার ঘরে বসে দলীয় লোকজনের সাথে কথা বলবো, আমি পাশের বাড়িতে যাব, এটা কোন এলাকায় বাধা দিয়েছে? আর উনি বলেছেন যে বিএনপি একটা কথা স্বীকার করেছেন, হ্যাঁ অবরোধ, অগ্নিসন্ত্রাস বিএনপি যদিও ডেকেছে, কিন্তু শুধু বিএনপি কয় নাই, এর সাথে অনেকেও যোগ হয়েছে। আপনারা হুকুমটা দিয়ে শুরু করলেন কেন?
আমি জানি না আমি ওই কথা বলতে চাই না যে আপনারা বললেন যুবলীগ ছাত্রলীগ, আপনিও তো নাম বলতে পারবেন না, আমাদেরকে নাম আমার জিজ্ঞেস কাছে করেছে, সব আছে, কিন্তু নাম না ঠিক আছে, নাম তো থানাই আছে, সবার কাছেই আছে। সবার কাছে আছে। সুতরাং হাজার হাজার, আর দেখেন একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এখন কিন্তু জামাত বিএনপির সাথে সম্পর্ক ছেদ করার চেষ্টা করছে। কারণটা কি জানেন? বড় বড় মিটিং, 10-12টা মিটিং হয়েছে, বড় বড়, রাজশাহীতে হয়েছে, ঢাকাতে হয়েছে, জামাত শিবিরের ছেলেরা এসে মিছিল নিয়ে আসে, সামনের জায়গা দখল করে, স্লোগান দেয়, কিন্তু ফলাফল জামাতের বিপক্ষে যায়। যে কয়টা সিট দেওয়ার কথা ছিল সে কয়টা দেয় জামাত মনক্ষুণ্ণ, 22টা থেকে একটাও জিততে পারে না, এই জন্য জামাত মনক্ষুণ্ণ, কারণ বিএনপি তাকে সাপোর্ট করে নাই। জামাত যদিও বিএনপিকে সর্বাত্মকভাবে সাপোর্ট করেছে নিজেদের বাঁচার জন্য, এই জন্য তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। এই দুই দলের বাইরে তো আসলে দল নাই, ওই ওনাদের 20 দলীয় ঐক্যজোট বা ঐক্য ফ্রন্টের মধ্যে এর বাইরে কোনো আসলে দল নাই, যেটা অস্বীকার করা ঠিক হবে না। তো আমি যেটা বলছিলাম যে সেই নির্বাচনের মানে এরা যে আসছে এখন, মেয়র ইলেকশন বা বিভিন্ন জিনিসে বিএনপি আসে নাই, কিন্তু বিএনপি তো জাতীয় সংসদ নির্বাচনে আসছিল, সেইখানেও তো মানে আপনাদের পক্ষ থেকে যে একটা উৎসব মুখের পরিবেশ সৃষ্টি করার কথা ছিল, সেই উৎসব তো আমি দেখি নাই। আপনারা যদি 4000 লোক মনোনয়নপত্র উঠাতে পারলেন, সেই 4000 লোক যদি 100 করে লোক নিয়ে 4 লাখ লোক নিয়ে 40,000 ভোট কেন্দ্রে থাকতেন, ভোট কেন্দ্রের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আমি মনে করি যে দোষ দেওয়ার কোনো কারণ নেই। এখন আপনি ফুটবল খেলতে গেছেন, একটা টিম নাই, ধরেন খেলতে আসার কথা, খেলতে আসে নাই, এখন তারা মাঝমাঠ থেকে দূরে গোল মারবেই, এত সময় দরকার নাই, সেজন্য ভোটটা বেশি পড়বেই। আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, শতভাগ স্বচ্ছ নির্বাচন হয়েছে, এটা কেউ দাবি করতে পারবে না, তবে কোথাও হয় না, শক্তিশালীরাই সাধারণত হয়। যদি দুই পক্ষের শক্তিরা কাছাকাছি হয় তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ হয়, আর এক পক্ষের যদি শক্তি না থাকে তাহলে কিন্তু নির্বাচনে তার প্রভাব পড়তে কিন্তু বাধ্য। উনি একটা কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাইকোর্ট থেকে চিকিৎসকের দল নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য প্রথমেই একটি চিকিৎসক দল দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে বেগম খালেদা জিয়া অস্বীকৃতি জানিয়েছিলেন, আপনাদের সবার মনে আছে। এবং তার পরবর্তীতে তারা জেলখানাও তার সাথে দেখা করেছে, তিনি তাদের কাছ থেকে একবার চিকিৎসা নেওয়ার পর দ্বিতীয়বার চিকিৎসা নেন নাই। পরবর্তীতে একটা টিম করা হয়েছে, তিনি প্রথমে অস্বীকৃতি জানিয়েছেন, তাকে তারপরে একবার নিয়ে আসা হয়েছে, তিনি চিকিৎসা করেছেন। এই প্রেক্ষাপটে হাইকোর্ট এই প্রেক্ষাপটে হাইকোর্ট ঠিক করে দিয়েছে যে কারা চিকিৎসা, কিন্তু একটা ক্রনিক ডিজিজের জন্য আমি অন্তত সার্জন হিসেবে বুঝতে পারি যে অ্যাকিউট কেসের ম্যানেজমেন্ট একরকম, তবে আমি ওনার সাথে একমত যে প্রত্যেকটি মানুষেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সে বেগম খালেদা জিয়া না কিংবা আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল না, সাধারণ জনগণ, আমাদের সংবিধান সে কথাই বলে, যতটুকু সম্ভব বাংলাদেশের পার্সপেক্টিভে তাদের সেই চিকিৎসা সেবাটুকু তাদেরকে অবশ্যই দিতে হবে, এবং এই দায়িত্বটা আমাদের নিতেই হবে, এই নিয়ে আসলে কোনো কথা বলা যাবে না। তো আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না, যে ওনারা মনোনয়ন বাণিজ্য বা এই সমস্ত কিছু বলতে চাই না। যেটা বলতে চেয়েছিলাম, আমার কথা ক্লিয়ার, যে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিলে সবাই একটু সন্তুষ্ট থাকে, তবে যার যতটুকু ভূমিকা সেটাও কিন্তু ইতিহাস সবসময় বিচার করে, এটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ শাহিন ভাই। না, একটা হচ্ছে যে চিকিৎসা কতটুকু দরকার এটা চিকিৎসকরাই ভালো বলতে পারবে। একটা জিনিস কোথাও আমরা পাইনি, যে মেডিকেল বোর্ড কি অপিনিয়ন দিল লিখিত, এটা কিন্তু কোথাও নাই। বিএনপিও কিন্তু কখনো বলছে না আমাদের এই লিখিত রিপোর্টটা দেয়া হোক, এবং আমি কালকে একটা টকশোতে বলেছি এই রিপোর্টটা কোনো মানে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট না, কোনো প্রিভিলেজ ডকুমেন্ট না, এটা রাইট টু ইনফরমেশনে যে কেউ চাইতেও পারে। অবশ্যই 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 যদি বেগম জিয়ার পিজিতে চিকিৎসা দরকার হয় অবশ্যই তাকে এটা দেওয়া উচিত। আর যদি তার পিজি চিকিৎসা দরকার না হয় তাহলেও সরকার দিতে পারে, সরকার বিশাল ব্যাপার। সরকার চাইলে, যেমন খালেদা জিয়ার জন্য একটা জেলখানায় আলাদা করে রাখা হয়েছে, সেখানে তাকে যে ডিসক্রিমিনেটরি রাখা হয়েছে আমি এমনটা বলবো না, হয়তো বা সুযোগ সুবিধা বেশি দিয়েই রাখা হয়েছে। ওনার যাতে স্বাভাবিক জেলখানায় যেতে কষ্ট না হয় বা যাতায়াতের প্রবলেমের জন্য পাশেই জেলখানা করা হয়েছে, অলরেডি তো তাকে স্পেশালি ট্রিট করা হচ্ছেই। এখন পিজিতে রাখলে এটা এডিশনাল কোনো স্পেশাল ট্রিটমেন্ট হবে বলে আমি মনে করি না। নেক্সট হচ্ছে মামলার গতিশীলতায় কোনো বাধাগ্রস্ত আসবে কিনা। একজনকে পিজি হসপিটালে রাখলেও আপনি টাইম টু টাইম ডেটে তাকে মামলায় হাজির করাতে কোনো আইনগত বাধা আমি নেই। সো এখানে পুরো বিষয়টাই দাঁড়াচ্ছে আলটিমেটলি চিকিৎসকরা কি বলছে। তবে হাইকোর্ট যেভাবে চিকিৎসকদের বোর্ড ফর্মুলেট করে দিয়েছে এবং তাদের বাইরে যে জেল কর্তৃপক্ষ কাজ করছে এমনটা আমার মনে হয় না, এটা সুযোগও নেই। এবং আমাদের ডাক্তারদের উপর আস্থা রাখতে হবে। যেমন ওবায়দুল কাদের সাহেবের ব্যাপারে দেবী সেটি এটা কী বললেন, যে বাংলাদেশি ডাক্তাররা যেটা করেছে এটা পৃথিবীর আর কোনো দেশের ডাক্তার করতে পারবে না।
এবং পিজি হচ্ছে আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু, হ্যাঁ, তো সেই বঙ্গবন্ধু, সাবেক PG হ্যাঁ, তো তারা যদি বঙ্গবন্ধু ওই মেডিকেল মেডিকেল বিশ্ব ইউনিভার্সিটির এক্সপার্ট ডক্টর বোর্ড তারা যদি বলে চিকিৎসা দরকার, আমরা এটুকু বিশ্বাস করব, হতে পারে তারা আওয়ামীপন্থী, হতে পারে তারা বঙ্গবন্ধু সৈনিক, হতে পারে তারা আওয়ামী লীগে ভোট দেয়, কিন্তু ডাক্তার হিসেবে তারা রোগীর স্বার্থ দেখবে না, আমি এটা কখনো বিশ্বাস করি না। ডেফিনেটলি যদি ওনার চিকিৎসার দরকার হয় অবশ্যই তারা বলবে পিজিতে বা অন্য কোনো জায়গায় তারা রেফার করতে পারে, জেল করে যদিও সুযোগ নেই। তো সেই ডকুমেন্টটা নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা করতে পারছি না। আমাদেরকে টকশোতে ডেকে রাজনীতিবিদদের বা আইনজীবীদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে চিকিৎসা কি দরকার, চিকিৎসা কতটুকু, আমরা কি করে বলবো? এক্সপার্ট এভিডেন্স প্রয়োজন, সেই এক্সপার্ট এভিডেন্সের ভিত্তিতেই আগাতে হবে। আমি এখন ছোট্ট একটা জিনিস বলবো, আজকের এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 71 সালে ঠিক মানে 2 তারিখে যখন অধিবেশন ভেঙে দেওয়া হলো, 3 তারিখে একটা ঘটনা ঘটলো, 3 বা 4 তারিখে কিছু উচ্ছৃঙ্খল বাঙালিরা গিয়ে সমস্ত বিহারীদের দোকান লুট করে ফেলে। বঙ্গবন্ধু তখন নির্দেশ দিলেন সমস্ত বিহারীদের জিনিসগুলোকে ফেরত দেওয়া হোক, এবং পুবালি হোটেল থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। এবং 3-4 তারিখের মধ্যেই এই বাঙালি বিহারীর দাঙ্গাটা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ খুব অ্যাক্টিভলি কিন্তু এটাকে প্রোটেক্ট করে, তা নাহলে কিন্তু অনেক রক্তপাত আগেই হয়ে যেত। দেন 7ই মার্চে উনি এক্সটেম্পো যে অসাধারণ ভাষণটা দেন, আমি যেহেতু কালকে থাকবো না, এবং কয়েকটা ভাষণ আছে, কুইন এলিজাবেথের টিলবেরি স্পিচ, স্পেন যখন অ্যাটাক করলো তখন উনি একটা বিখ্যাত ভাষণ দিয়েছেন, মাই লাভিং পিপল, এবং সেই ভাষণের এন্ড ছিল যে হোয়েন দিস ব্যাটেল ওভার লেট আস মিট অ্যাট হ্যাভেন অর অ্যাট দ্য ব্যাটেল অফ ভিক্টোরি। অসাধারণ। প্যাট্রিক রবার্ট 1776 সালে উনি একটা বিখ্যাত ভাষণ দেন, গিভ মি লিবার্টি অর গিভ মি স্লেভারি অর গিভ মি ডেথ, এবং সেই ভাষণটার মাধ্যমেই জর্জ ওয়াশিংটনরা বাধ্য হন স্বাধীনতা ঘোষণা করতে, আমেরিকা স্বাধীন হয়ে যায়। গ্যাটিসবার্গ, আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত সেই ভাষণ, যে 4 আগে আমাদের ফোরফাদার্সরা একটা দেশ গড়েছিল, আমরা এখন হিউম্যানিটিকে ওপেন করার সুযোগ চলে আসছে। উইনস্টন চার্চিল যখন রাশিয়া অ্যাটাক করে জার্মানি, এবং রাশিয়ার সাথে তখন ব্রিটেনের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু উইনস্টন চার্চিল কাপা কাপা কণ্ঠে একটা বিখ্যাত ভাষণ দেয় যে আজকে আমি রাশিয়ার কৃষকদের দুঃখ অনুভব করছি যা জার্মান সোলজার দ্বারা বিতাড়িত হচ্ছে, এবং রাশিয়ার সাথে তখন একটা অ্যালায়েন্স হয়ে গেল। যেদিন ভারত স্বাধীন হলো, নেহেরু চমৎকার একটা ভাষণ দিলেন, দ্য স্ট্রোকস অফ মিডনাইট, খুবই অসাধারণ ভাষণ। মার্টিন লুথার কিং এর বিখ্যাত ভাষণ, আই হ্যাভ এ ড্রিম। এইগুলো সবগুলোর সাথে কম্পেয়ার করার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও অসাধারণ একটা ভাষণ হচ্ছে আমাদের এই বঙ্গবন্ধুর ভাষণ। পার্থক্য কয়েকটা আছে। এক, বঙ্গবন্ধুর ভাষণটা কোনো স্ক্রিপ্ট ছিল না, স্ক্রিপ্ট তৈরি ছিল, কিন্তু উনি যখন যান স্ক্রিপ্টটা রেখে উনি ওনার মতো বক্তব্য দেন, এবং এই বক্তব্যের মধ্যে স্বাধীনতার একটা সুনির্দিষ্ট ইঙ্গিত ছিল, আবার আলোচনার পথটাও খোলা ছিল। এবং এই বক্তব্য দেওয়ার সময়ও উপরে হেলিকপ্টার চলছিল এবং অনেকে ভাবছিল বোম মারা হতে পারে। বঙ্গবন্ধু নিজেও এই শঙ্কাটা করেছেন, কিন্তু উনি ওনার বক্তব্য দিতে কোনো দ্বিধা করেননি। এই একটি বক্তব্য আমাদের দেশের সমস্ত মানুষকে উদ্বেলিত করে ফেলেছে। আমরা কিন্তু পাকিস্তান আর্মিকে বলা হতো যে আমেরিকার ইয়াঙ্গার ব্রাদার, অনেক দিন পর্যন্ত বলতো কাকুল ইজ বাই প্রোডাক্ট অফ আমেরিকা, কাকুল মানে ট্রেনিং সেন্টার। সেই সোলজারকে আমরা হারাতে পেরেছি। এই একটা বক্তব্যই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেছে। এরপরে বঙ্গবন্ধুর সাথে জনগণের তো খুব একটা সংযোগের সুযোগ ছিল না, উনি আলোচনায় চলে গেলেন, তারপরে তো ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। এই বক্তব্যটাই কিন্তু 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের ইন্সপায়ার করেছে, এবং খুব সম্ভবত ইউনাইটেড নেশনস এই বক্তব্যকে খুব হেরিটেজ হিসেবে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, মানুষের মুক্তির একটা বক্তব্য হিসাবে। কালকে সেই একটা বিশাল দিন। আমার একটা কথা আমি কালকেও বলেছিলাম যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে খালেদা জিয়াকে কীভাবে ট্রিট করতো, মানে জেলখানায়। এবং কালকেও বলেছি যে বঙ্গবন্ধু সবুর খানকে যখন অ্যারেস্ট করা হলো বললেন যে মেক শিওর সবুর খানকে কোনো প্রকার অসম্মান অথবা কোনো প্রকার করা না হয়। তো শত্রুর প্রতি বা প্রতিপক্ষের প্রতি ভালোবাসার একটা অসাধারণ যোগ্যতা, দক্ষতা বঙ্গবন্ধু ছিল, হয়তো এই কারণে ওনাকে জীবন দিতে হয়েছে। সাগরের মতো বিশাল ছিলেন উনি। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের একজন সম্পদ, নানা কারণে আমি বলবো। কারণ আমার বাবা মারা গেছে, আমি এখন 21 বছর বয়স, নর্মাল ডেথ, উনি ডায়াবেটিক্সে, সে দুঃখ ভুলতে আমি এখনো পারিনি। একটা পরিবারকে মেরে ফেলা হয়েছে, 10 বছরের বাচ্চা সহ, সেই দুঃখ নিয়ে উনি দেশের জন্য কাজ করছেন, দলের জন্য কাজ করছেন। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের ইন্টারনাল পার্টি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সব দিক থেকে, ফরেন পলিসি অল দিকে, বাংলাদেশও তাই। সো ওনাকে কেন্দ্র করেই এখন আওয়ামী লীগ এবং বাংলাদেশ আবর্তিত হচ্ছে। সমস্যার সৃষ্টিও উনি করতে পারেন, সমাধানও উনি করতে পারেন রাজনীতিতে। উনি যদি বেগম জিয়ার প্রতি উদার হন, এটা রাজনীতিতে একটা ভালো নিদর্শন সৃষ্টি করবে। আমাদের দেশের রাজনীতিতে ডিসপাইট দ্য ফ্যাক্ট এই খালেদা জিয়ার আমলেই তাকে 21শে আগস্টে বোম মারা হয়েছিল, বাট কোনো অফিসিয়াল রেকর্ডে আমরা পাইনি বেগম জিয়া এটাতে জড়িত ছিল।
শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যার জীবনে যে বিশাল বিপর্যয়গুলো, 15ই আগস্ট একটা, সেখানে কিন্তু খালেদা জিয়ার ইনভলভমেন্টের কোনো প্রশ্নই আসে না। শি ইজ জাস্ট আ হাউস ওয়াইফ দেন। তারপরে 1/11-এ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা অ্যারেস্ট হওয়া, সেখানেও খালেদা জিয়ার কোনো ইনভলভমেন্টের কোনো সুযোগ নাই, এটা আমরা বুঝি। 21শে আগস্ট একটা বিষয়, সেই সময় বেগম জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন, রায় আসছে, তার ছেলে বা অনেকে জড়িত, কিন্তু বেগম জিয়া জড়িত ছিল এমনটা মনে হয় কোথাও এখন আসে নাই। সো পার্সোনাল এনমিটির কোনো সুযোগ রাজনীতিতে রাখা উচিত না। আমাদের ইয়াং তরুণ সমাজরা একটা উদার এলিমেন্ট চাচ্ছে। আর বেগম জিয়া একটা 5 বছরের সাজার মামলায় জেলে আছেন, যে সাজাটা পরে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। অন্য সব 5 বছরের মামলায় কিন্তু জামিন হয়ে যায়, এবং এই মামলাটা চলাকালীন সময় তাকে আর অনেক মামলায় সোনারেস দেখানো হচ্ছে। এবং রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, আপনাকে 1000 মামলায়ও সোনারেস দেখাতে পারবে। এটা বাংলাদেশে আছে, বিএনপিও করেছে, আওয়ামী লীগও করছে। বিএনপি যে খারাপ কাজগুলো করেছে, করে তাদের আজকে এই অবস্থা। 2 টার্ম তারা ক্ষমতার বাইরে, এখন যদি তারা 2 টার্ম তারা সংসদের বাইরে, 2 টার্ম তারা সংসদের বাইরে যদি এবার শপথ না নেয়, আর ক্ষমতার বাইরে 3rd টাইম প্লাস 2 বছর 1/11 দলে দীর্ঘ সময়, ওই সময়ের ভুলগুলো। আওয়ামী লীগ কিন্তু একটা নতুন ধারার রাজনীতি সৃষ্টি করার সুযোগ পেয়েছে। আমি শেষ করে দিচ্ছি, আজকে বঙ্গবন্ধু কন্যা যে দেশ গড়ার সুযোগ পেয়েছে, বঙ্গবন্ধু নিজেও এই সুযোগটা পাননি। এই সুযোগের পরিপূর্ণ সুযোগ বঙ্গবন্ধু কন্যাকে নিতে হবে। হ্যাঁ, আজ শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, পাটোয়ারি ভাই যে কথাগুলি একটা বললেন point ইয়া করে নিঃসন্দেহে ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আইডিয়াল সিস্টেম আর রাজনৈতিক অঙ্গনে এখন নাই। রাজনীতি আমরা দেশ স্বাধীন করেছি যে উদ্দেশ্য নিয়ে, যে ফিলোসফি নিয়ে, আমরা সেখানে নাই। রাজনীতির অনেক পরিবর্তন ঘটেছে। যেমন আমরা বলি সাম্য, আপনার 3টা উদ্দেশ্য নিয়ে আমরা ইয়ে করেছি, সুশাসন, সাময়িক মর্যাদা ইত্যাদি। এরপরে সংবিধান হলো, সংবিধানে আমাদের 4টে মূলনীতি, সেখানেও আমরা নাই। আমরা একদম স্পেসিফিক ইয়াগুলো, ওরা যে দুজন যে কথাগুলো বলেছেন তার যদি ইয়া দেন তাহলে ভালো হবে। না, স্পেসিফিকের বিষয়টা এইটাই যে আমি বলছি যে যেটা হচ্ছে যে এখন একটা ব্যক্তির উপরে নির্ভর করছে দেশের রাজনীতি কি হবে। আমি পাটোয়ারি ভাইয়ের ওই কথার সাথে আমি একমত। যদি তাই হয় তাহলে দেশে গণতান্ত্রিক অবস্থা নেই। এখন সবাই মত প্রকাশের সুযোগ নেই, সবার কথায় দেশ চলে না, একজন ব্যক্তির কথায় দেশ চলে। আমরা ওই জায়গায় চলে গেছি। এই জন্যে আমি বলছি দেশের আগের যে রাজনীতি, আগের রাজনীতি ছিল রাজনীতিবিদের প্রতিপক্ষ রাজনীতিবিদ, এখন তা নাই। এখন কিন্তু আপনি দেখেন আমলা, রুলিং পার্টি, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সব একাকার হয়ে গেছে সরকারকে পক্ষকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখানে বিরোধী দলের ফাংশন করার স্কোপ, উইন্ডো খুব কম। এই অবস্থায় দেশে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা সম্ভব না। এটা আমি আগেও বলেছি। তাহলে বিরোধী দল কি করছে? আপনি বলেন যে অবস্থা নাই না, বিরোধী দল ব্যাপারটা যদি এটা দায় দায়িত্ব শুধুমাত্র দায় দায়িত্ব বিরোধী দলেরও আছে। আমি যেটা বলি যে 5ই জানুয়ারির যে নির্বাচনটা ছিল, এই নির্বাচনটা যদি বিএনপি বয়কট না করত, তাহলে দেশের এই রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টিই হতো না। অর্থাৎ বিরোধী দল সরকারের, অর্থাৎ বিএনপি সরকারে না গেলেও বিরোধী দল থাকতো, আগের রাজনৈতিক যে কালচার, ফিলোসফি, সেটি বজায় থাকতো। অর্থাৎ এখন যে নির্মূলের যে রাজনীতি এবং পুলিশ নির্ভর রাজনীতি, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন নির্ভর রাজনীতি, এইভাবে এতটা কিন্তু তৈরি হতো না। এখন কিন্তু পুরাটা কিন্তু রাজনীতির হাত থেকে চলে গেছে। বিএনপি কি এটা বিশ্বাস করে যে ওইটার এফেক্টে এটা বিএনপি বিশ্বাস করে কিনা জানি না, কিছু তো বিশ্বাস করেই। আমি আমার কথাই বলছি, আপনার ফিলোসফি না, আমি এই ক্ষেত্রে বিএনপি তো বরাবরই বলে যে 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়া ভুল হয়েছে, কারণ গত নির্বাচনগুলোর রেজাল্ট যা, তাতে 5ই জানুয়ারি নির্বাচনে গিয়ে কি হতো। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনে কিন্তু পরিস্থিতি সেরকম ছিল না, কারণ সেই সময়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু ব্যবহার করতে পারতো না। কারণ একটা মুভমেন্টের মাঝে প্রধানমন্ত্রী কিছু অফার দিয়েছিল, অমুক মিনিস্ট্রি তমুক মিনিস্ট্রি, এটা নিয়ে যদি ইলেকশনে যেত, আমার মনে হয় যে বিএনপির পক্ষে ওয়েবটা থাকতো। তাহলে কি বিএনপি রণকৌশলের কারণে আজকে আমি তো তাই বলছি, ওইটার কারণে ওনারা জাতিকে, আমি বলবো দেশের রাজনীতিকে বিপদে ফেলে দিছে। এখন দেশের রাজনীতি নাই, এখন সরকার আছে একটা, ক্ষমতা এক হাতে। উনি ইচ্ছা করলে দেশে গণতন্ত্র ফেরত আসবে, উনি ইচ্ছা না করলে গণতন্ত্র ফেরত আসবে না। উনি ইচ্ছা করলে চিকিৎসা হবে বেগম জিয়ার, চিকিৎসা না হলে হবে না। শেষ মিনিট আমাদের, আপনি আমাকে বলেন যে ইচ্ছা করলো একজন পাওয়ার যখন এরকম করে নিয়ে নেয় বা হয়ে যাচ্ছে, তার পিছনে কারো না কারো ব্যর্থতা তো না। এখন তো ব্যর্থতা তো
আমি তো বলছি যে দেশের রাজনীতিবিদদেরই আপনি যদি- ব্যর্থতা জি। ব্যর্থতা কিন্তু এখন যে জায়গায় রাজনীতি চলে গেছে গণতান্ত্রিক সিস্টেমে তো আর সিস্টেম তো ওয়ার্ক করছে না। এখন আগের যদি ধরেন আগে যেমন 60-70 যে বামপন্থীরা ছিল, আজকে বামপন্থীদের অ্যাক্টিভ পাইতেন, আন্ডারগ্রাউন্ড পার্টি অ্যাক্টিভ, এগুলো তো নাই। সুতরাং এখন কি হবে আপনি জানেন না, আমি জানি না তো। ঠিক আছে। অর্থাৎ গণতন্ত্র তো ফাংশন করছে না, সুতরাং শূন্যস্থান শূন্য থাকে না, কোনো না কোনো ভাবে এটা পূরণ হবে, সেই জন্যই অপেক্ষা করতে হবে। জি, আমরা অপেক্ষাই করি তাহলে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।